আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। একটি দল দরিদ্র ভোটারদের এনআইডি বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে বিএনপির দাবি। ইসির বিরুদ্ধে পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগ। আসন সমঝোতার জটিলতায় টানাপোড়েনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের আলাদা জোট গঠনের ইঙ্গিত। 12 ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে মার্কিন কূটনীতিকদের জানালেন প্রধান উপদেষ্টা। ভোট ঘিরে ভুয়া খবর ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মন্তব্য। থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে কমপক্ষে 32 জন নিহত ও আহত অনেকে। ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আগুন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীতে 7 কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তি। এবং চাঁদপুরে রাবিয়া মতিন কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওষুধ কম্বল বিতরণ। টেকসই উন্নয়ন নিশ্চিতের তাগিদ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রিয় দর্শক, শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026। একটি রাজনৈতিক দল দরিদ্র ভোটারদের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে অভিযোগ করেছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। সন্ধ্যায় গুলশান কার্যালয়ে তিনি বলেন, পোস্টাল ব্যালটের ভোট যাতে কোনো কায়দা কানুনে বিশেষ গোষ্ঠীর কাছে না যায় সেটা দেখার দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের। নজরুল ইসলাম খান অভিযোগ করেন, নির্বাচন কমিশন এমনভাবে ব্যালট ছাপিয়েছে যাতে ধানের শেষ লাইনে এটি ভাঁজ করলে ঠিক থাকে না। ইচ্ছাকৃতভাবে এটি করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। ইসিকে পোস্টাল ব্যালট পুনরায় ছাপানোর অনুরোধ করা হয়েছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, বাহরাইন ও ওমানের যে ভিডিও ভাইরাল হয়েছে নির্বাচন কমিশন তার সত্যতা স্বীকার করেছে। একটি রাজনৈতিক দল বিভিন্ন স্থানে, শুধু ঢাকা মহানগরীতে না, বিশেষ করে দরিদ্র ভোটার যারা, বিশেষ করে একটু কম শিক্ষিত ভোটার যারা, তাদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ডের ফটোকপি, ফোন নাম্বার এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে। এই নিয়ে আমরা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি এবং আমরা আশঙ্কা করছি যে তারা ভুয়া এনআইডি বানিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে এবং বিকাশ নাম্বার যে নিয়েছে তার মাধ্যমে তারা তাদেরকে অর্থ দিয়ে প্রলুব্ধ করতে পারে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য। নজরুল ইসলাম খান বিএনপি নেতা কথা বলছিলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন 12 দলীয় জোটের নেতারা। বিকেলে তারা বিএনপির গুলশান কার্যালয়ে যান। এটি সৌজন্য সাক্ষাৎ ছিল জানিয়ে মিডিয়া সেল বিএনপি বলেছে, রাজনৈতিক সৌজন্য এবং পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এই সাক্ষাৎ হয়েছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। 12 দলীয় জোটের নেতাদের মধ্যে জামায়াতে উলামা ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম সহ জোটের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
আসন সমঝোতা জটিলতায় চূড়ান্ত টানাপোড়েনেই জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সম্মানজনক আসন না পেলে জামাত বলয় থেকে বের হয়ে আলাদা জোট গঠনে ইঙ্গিত দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, 12 তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে, আর জামায়াতে ইসলামী বলছে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আলোচনা চলছে, শীঘ্রই সমঝোতার চূড়ান্ত ঘোষণা আসবে। আরও জানাচ্ছেন আক্তার হোসেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের এক বাক্সনীতির ভিত্তিতে ঐক্য গড়ে রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছিল জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। 5 দলের সমঝোতা গড়ায় 11 দলে। তবে আসন সমঝোতা নিয়ে জোটের অন্দরে চরম নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাঙ্ক্ষিত সংখ্যায় আসন না পাওয়ায় নাখোশ কয়েকটি দল। এমন পরিস্থিতিতে জোটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দরকষাকষিতে বনিবনা না হলে নতুন জোটের ইঙ্গিত দিয়ে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, আরও কয়েকটি দলের সঙ্গে তাদের আলোচনা চলছে। আমরা চেষ্টা করছি আমরা যাতে ঐক্যটাকে টিকিয়ে রাখতে পারি এবং মিনিমাম একটা সমঝোতা সমন্বয় যাতে থাকে। কেউ যদি আমাদের প্রতি কোনো ইনজাস্টিস করে বা কেউ যদি ইনসাল্ট করে, অবহেলা করে, তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে পারি না। আত্মসম্মান বোধ তো সবারই আছে। আমরা সকলের সাথে আলোচনা করছি, আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করছি, আমাদের সকল ফোরামের সাথে আলোচনা করছি এবং যারা আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের সাথে তো আমাদের আলোচনা করতে হবে। আমরা সবার সাথেই সম্মান এবং শ্রদ্ধার সম্পর্ক রাখতে চাই। তবে জোট রক্ষায় আশাবাদী জামায়াতে ইসলামী। দলের নেতারা বলছেন, জাতীয় স্বার্থে এক মঞ্চেই থাকবেন তারা। আসন সমঝোতা একটা বাস্তবিক একটা অনেক বড় বিষয়, তো এটা নিয়ে কিছু আলোচনা একটু বেশি সময় করতে হচ্ছে। যেহেতু আমরা 8 দলের যখন আসন সমঝোতাটা একটা পর্যায়ে আসছি, তখন এসে আরও 3টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। এই কারণে আসন সমঝোতাটা আর একটু সময় নিয়েছে। আর আমাদের পক্ষ থেকে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের এই চলমান 11 দলের সুন্দর একটি পরিবেশ এখনো আছে এবং সেটা আমরা অব্যাহত রাখবো এবং আসন সমঝোতাটা আপনাদের সামনে আমরা যথাসময় ফাইনাল কথা বলতে পারবো ইনশাআল্লাহ। জানা গেছে 11 দলীয় জোটে ইতিমধ্যে 8টি দলের সঙ্গে জামায়াতের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বোঝাপড়া হলে শিগগিরই আসবে চূড়ান্ত ঘোষণা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী 12ই ফেব্রুয়ারি নির্ধারিত সময় অনুযায়ী সাধারণ নির্বাচন এবং গণভোট হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিজ এবং মর্স চ্যান মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ঘিরে ভুয়া খবরের বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। প্রধান উপদেষ্টা বলেন, কে কি বলল তা বিবেচ্য নয়। নির্ধারিত 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়। তিনি আরও বলেন, ভোট হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে। যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গম্বিজ এবং সাবেক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মর্স চ্যান বাংলাদেশ সফর করছেন। প্রায় 1 ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা এবং সফররত কূটনৈতিকরা আসন্ন নির্বাচন, জুলাই গণঅভ্যুত্থান এবং এর পরবর্তী পরিস্থিতি, তরুণ আন্দোলনকারীদের উত্থান, জুলাই সনদ ও গণভোট, নির্বাচনকে লক্ষ্য করে ছড়ানো ভুয়া খবর ও মিস ইনফরমেশন, রোহিঙ্গা সংকট ও জুলাই পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের সম্ভাবনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। আপিল শুনানির 5ম দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও 73 জন। আগের দিনগুলোতে 70টা করে আপিল শুনানি হলেও 5ম দিনে শুনানি হয়েছে 100টি। স্থগিত রয়েছে 10টি শুনানি। আপিলেও বাতিল হয়েছে 17টি। 5 দিনে মোট 277 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আগামী 18ই জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। পরে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ সংবাদ সম্মেলনে বাহরাইনে পাঠানো পোস্টাল ব্যালটের বিষয়ে কথা বলেন।
বক্সে আপনার 160টা ব্যালট দিয়ে গেছে এবং ওই বক্সটা যখন আমরা বাংলাদেশি প্রবাসী ভাইরা যখন এসে এটা খুলেছেন 4-5 জনা, তখন তারা ওটা ভাগ করে যে আমার পাশের ঘরে থাকেও আমি এটা নিচ্ছি, আমি ওটা পৌঁছে দেবো। ব্যাপারটা এইরকম, কোনো ইনভেলপ খোলা হয়েছে এরকম কোনো কিছু নাই। এবং এটা তাৎক্ষণিকভাবে বাহরাইন পোস্টকে বলা হয়েছে যে এটা তো তাদের কাছে করা হয়নি, এবং আমাদের যিনি সম্মানিত রাষ্ট্রদূত আছেন তিনি এই বিষয়টা দেখছেন এটাতে, এবং তারা বলেছেন যে তারা এই বাহরাইন পোস্ট বলেছে তারা এটা সরজমিনে তদন্ত করে জানাবে যে এইটা কেন ঘটলো। আক্তার আহমেদ, ইসি সচিব কথা বলছিলেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, দেশের চাবি জনগণের হাতে, গণভোটে সেই চাবি দিয়ে দরজা খুললে সামনে দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। রংপুরে শহীদ আবু সাইদ স্টেডিয়ামে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলী রিয়াজ আরও বলেন, গণভোটের বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হয়েছে, এখন জনগণকে গণভোটে হাঁ বলে দেশ বদলাতে হবে। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন, রংপুরের বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম সহ অন্যরা। অন্য অনেক কিছুর মধ্যে একটা বিষয়ে সবাই একমত হয়েছেন, গণভোট করতে হবে। কেন? 30টা রাজনৈতিক দলের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের কোটি কোটি সমর্থক আছেন, কিন্তু তার বাইরেও তো মানুষ আছে। তাদের কথা কি আমরা শুনবো না? অবশ্যই শুনব। প্রত্যেকের ভোট সে কারণেই গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই আপনারা বলবেন, আপনারা এই যে দিক নির্দেশনা তৈরি হয়েছে সেই দিক নির্দেশনায় আপনাদের সম্মতি আছে কিনা। রাজধানীতে গণমাধ্যম সংস্কার নিয়ে এক আলোচনায় বক্তারা প্রশ্ন তুলেছেন, অন্তর্বর্তী সরকার নিজেই কি তাহলে ফ্যাসিস্ট হয়ে উঠল? 4 মাস কোনো কাজ করতে দেওয়া হয়নি। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এই বক্তব্য উদ্ধৃত করে এক সাংবাদিক প্রশ্ন তুলেছেন, তবে কি উপদেষ্টা পরিষদ তার সঙ্গে ফ্যাসিস্টের আচরণ করেছে? ওই আলোচনায় আরেক বক্তা মব সৃষ্টির মাধ্যমে মানুষের কণ্ঠরোধের জন্য সরকারকে দায়ী করেছেন। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী রিজভী নওয়াজের রিপোর্টটি। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে সিগডা মিলনায়তনে গণমাধ্যম সংস্কার বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা। অনুষ্ঠানের সঞ্চালক থেকে শুরু করে আলোচক সবার কথায় বারবার উঠে আসে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক বক্তব্য। আমাদের এখানে এর আগে তথ্য উপদেষ্টা যিনি ছিলেন মাহফুজ আলম এক অনুষ্ঠানে এসেছিলেন এবং এসে তিনি বললেন তার হাত পা বাঁধা বা তিনি কিছু করতে পারছেন না, তার কথা কেউ শুনে না। খুবই অবাক করা বিষয়। আমাদের সরকারের দায়িত্বে থেকে বছরের পর বছর, মাসের পর মাস থেকে এক একজন বলেন যে তার কথা কেউ শোনে না, কিন্তু তিনি দায়িত্ব আছেন, দায়িত্ব ছাড়েনও না। জনগণের টাকা গ্রহণ করেন কিন্তু বলেন যে আমার কথা কেউ শোনে না। কেন তারা থাকেন আমরা এটাও বুঝি না। বিষয়টিকে ফ্যাসিজম বলে উল্লেখ করেন কেউ কেউ। জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড যিনি, তাকে নিয়ে আসলেন আপনারা উপদেষ্টা পরিষদে, নিয়ে এসে তাকে বসিয়ে রাখলেন, 4 মাস কাজ করতে দিলেন না। উপদেষ্টা পরিষদের মধ্যে যদি ফ্যাসিজমের প্রবণতা থাকে, আপনারা কোন ফ্যাসিজম বন্ধ করার কথা বলছেন? এখন সেন্সরশিপ এবং এক ধরনের সন্ত্রাসের ভয়টাই প্রধান হয়ে দাঁড়িয়েছে। তো এই জায়গায় আমি মনে করি সরকার দায়িত্বশীল আচরণ করুক, যে সে যারা এটা করবে টলারেট করবে না। গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও আমলে না নেওয়ায় চরম হতাশার কথা বলেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। আমরা মবের ভয়ের কথা বলছি না, যে সরকারের দিক থেকে কোনো নিষেধাজ্ঞা নেই সাংবাদিকতার উপরে, গণমাধ্যমের উপরে, মত প্রকাশের উপরে, কিন্তু নিষেধাজ্ঞা কোত্থেকে আসছে? একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এই ভয়ের পরিবেশ কারা সৃষ্টি করেছেন? ওই যে মব। এই মবকে বৈধতা দিয়েছে কারা? এই মবকে উৎসাহ দিয়েছে কারা? প্রশ্রয় দিয়েছে কারা? কথাটা আসলে প্রশ্রয় বলাই ভালো। প্রশ্রয় দিয়েছে কারা? এই সরকার। কারণ ওটা নাকি প্রেসার গ্রুপ ছিল, মব ছিল না। নির্বাচিত সরকার আসার পর কমিশনের সুপারিশ কার্যকর করতে নাগরিকদের চাপ অব্যাহত রাখার কথা বলেন আলোচকরা। খুব দ্রুত রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে অন্যান্য সংবাদ। আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি থাইল্যান্ডে। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ায় অন্তত 32 জন নিহত হয়েছে, আহত হয়েছে 66 জন। নিহতদের মধ্যে শিশু ও বৃদ্ধও রয়েছেন।
থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং দায়িত্বপ্রাপ্ত নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। উত্তর পূর্ব থাইল্যান্ডে রেলপথে ভয়াবহ দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। নির্মাণ কাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ে চলন্ত যাত্রীবাহী ট্রেনের উপর পড়লে লাইনচ্যুত হয় একাধিক বগি। এ সময় কয়েকটি বগি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং একটি বগিতে আগুন ধরে যায়। স্থানীয় সময় সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সে সময় ট্রেনটিতে ১৭১ জন যাত্রী ছিলেন। আহত ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ছোট একটি কংক্রিটের টুকরো পড়ে, তারপর ধীরে ধীরে ক্রেনটি নিচে নামতে থাকে। হঠাৎ প্রচণ্ড শব্দে সেটি ট্রেনের উপর আছড়ে পড়ে। ব্যাংকক থেকে উত্তর পূর্বাঞ্চলের উবন রাজচাথানি প্রদেশগামী ট্রেনটি শিক্ষার্থী ও কর্মজীবীদের বহন করছিল। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ক্রেনটি একটি বড় কংক্রিট কাঠামো তুলছিল। সেটি পড়ে গিয়ে 4টি কোচ লাইনচ্যুত হয়। থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং দায়িত্বপ্রাপ্ত নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব সহ মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীদের অভিযোগ, একটি মহল সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে ষড়যন্ত্র করায় তাদের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। আরও জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। বুধবার সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে রাজধানীর সায়েন্স ল্যাব, গাবতলী টেকনিক্যাল মোড় এবং পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে জড়ো হতে থাকেন ঢাকা কলেজ, ইডেন কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি বাংলা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর 12টার দিকে গুরুত্বপূর্ণ এসব সড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, সরকারের একটি মহলের কারণে বারবার পিছিয়ে যাচ্ছে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির কার্যক্রম। এটা 1.5 বছর ধরে আমাদের ঝুলিয়ে রাখা হয়েছে। প্রশাসন, সচিবালয়, মন্ত্রণালয়, যেখানে আমরা যাচ্ছি বাধার সম্মুখীন হচ্ছি। আমরা কোনোখানেই আমরা সুষ্ঠু সমাধান পাচ্ছি না। অনেক হয়েছে নাটক আমাদের সাথে, আমরা আর নাটক দেখতে চাই না। আমরা এখন ক্লিয়ার একটা কথাই বলতে চাই, আজকে আমাদের অধ্যাদেশ চাই। স্থায়ী কোনো ঠিকানা নাই আমাদের। আমরা চাই আমাদের অধ্যাদেশটা তাড়াতাড়ি জারি করে হয় আমাদের কলেজ আন্ডারে করা হোক অথবা ভার্সিটির আন্ডারে করা হোক। যে অধ্যাদেশের যে খসড়াটা, ওটা যে পরিমার্জনের বিষয় ছিল, ওটা অলরেডি হয়ে গেছে। এখন কোনো একটা সিন্ডিকেটের কারণে ওটা এখন পর্যন্ত আটকে আছে। দ্রুত সমাধান না হলে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়ার পাশাপাশি সেশন জটের আশঙ্কা শিক্ষার্থীদের। একাডেমিক কার্যক্রম তো তারা শুধু আমাদেরকে ক্লাস নিচ্ছে, তারা বলে তোমরা আমাদের অধিভুক্ত না, তোমরা হইছে সেন্ট্রালে অধিভুক্ত হইছো, তোমরা তোমাদের অধ্যাদেশ নিয়ে আসো। এই অধ্যাদেশ এখন যে নাই, তার জন্য আমরা পরিচয়হীনতায় ভুগতেছি, তো সেজন্য অবশ্যই আমরা ক্ষতির মধ্যে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই সতর্ক অবস্থায় ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি সকাল থেকে এবং বলার চেষ্টা করছি যে দুর্ভোগ তৈরি না করেও তাদের দাবি দেওয়ার বিষয়ে তারা কথা যাতে আলোচনা চালিয়ে যায়, সে বিষয়টি আমরা। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে রাজধানী জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। হেঁটে গন্তব্যে যেতে দেখা যায় অনেককে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন নির্বাচনের সময় যারা কাম্য নয় সেসব বিদেশি যেন হুট করে ঢুকে পড়তে না পারে, সেজন্য ভিসা সংক্রান্ত বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। চীনের অর্থায়নে সামরিক ড্রোন কারখানা স্থাপন এবং তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে কিনা সেই প্রশ্নে তিনি বলেন, সরকার ব্যালেন্স করার চেষ্টা করছে। প্রিয় দর্শক, আরও জানাচ্ছেন পান্থ রহমান। জাতীয় সংসদ নির্বাচনের আগে বিদেশি নাগরিকদের আসা যাওয়া এবং অবস্থানের নিরাপত্তা নিশ্চিত করতেই সোমবার ভিসা সংক্রান্ত বিশেষ নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে ভিসা অন অ্যারাইভাল সহ সব ধরনের ভিসা দেওয়ার ক্ষেত্রে কাগজপত্র কঠোরভাবে যাচাই বাছাইয়ের নির্দেশনা দেয়া হয়। প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার কথাই মনে করিয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদেরকে এরকম একটা নির্দেশনা দেওয়া আছে। আসলে আপনারা জানেন যে নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন,
যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো, কিন্তু হুট করে কেউ হাজির হয়ে না যায় এই জন্য আর কি। চীনের অর্থায়নে সামরিক ড্রোন কারখানা স্থাপন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয় নিয়েও কথা বলেন উপদেষ্টা। সামরিক বাহিনী সমূহের সক্ষমতা তো আমাদের বাড়াতে হবে, কারণ ধরুন এয়ারফোর্সের কথাই ধরুন, আমাদের এয়ারক্রাফটগুলি সবই অত্যন্ত পুরনো, অনেকগুলি সার্ভিসেবল অবস্থায়ও নেই, কাজে আমাদের একটা মিনিমাম কিছু ক্রয় করতে হবে। এগুলো কোথা থেকে করা হবে, কোন দেশ থেকে কতটা কি আনা হবে, এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয় এবং আমরা অবশ্যই এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কের অবনতি হতে পারে। আমরা একটা ব্যালেন্স বজায় রেখেই করব। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক তো আমরা উন্নত করার চেষ্টা করছি। আপনারা জানেন যে উন্নত করার চেষ্টা করছি বলতে আমি বোঝাই স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে, অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে গত 1 বছরে। গাজায় সৈন্য পাঠানোর প্রশ্নে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। পোস্টাল ব্যালটটা তো মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারপরে সেখান থেকে তারা ভোট দিয়ে বাই পোস্ট পাঠাবে। কিন্তু পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যেভাবে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে, এই কর্পোরেশনকে তা ধরে রাখতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কর্পোরেশনের বাস্তবায়িত 6টি জাহাজ ক্রয় প্রকল্পের জন্য গৃহীত ঋণ পরিশোধের লক্ষ্যে সরকারের পাওনা বাবদ 203.47 কোটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে এই প্রতিষ্ঠানে আয় দিয়ে তারা আরও শক্তিশালী হতে পারে, যাতে এ বহরে আরও নতুন নতুন জাহাজ যুক্ত হতে পারে। প্রবাসী অধ্যুষিত চাঁদপুরের কৃষি প্রধান শাব্দিগ্রাম জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও নানা মৌসুমি দুর্যোগ পেরিয়ে জেঁকে বসা শীত ও রোগে শোকে কাবু দারিদ্র্যসীমার নিচে বাস করা স্থানীয় নিম্ন আয়ের মানুষ, সুবিধাবঞ্চিত মানুষকে স্বস্তি দিতে রাবেয়া মতিন কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। এমন উদ্যোগে কৃতজ্ঞতার পাশাপাশি এই জনপদের টেকসই উন্নয়ন নিশ্চিতের তাগিদ সুধীজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মোশাহিদ রনি। চাঁদপুর সদর থেকে মাত্র কয়েক কিলোমিটারের পথ, বালিয়া ইউনিয়নের শান্ত সবুজ গ্রাম শাব্দে। গ্রামটি কৃষি প্রধান এবং প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। মেঘনা ও ডাকাতিয়া অধ্যুষিত এই জনপদ প্রাকৃতিকভাবে ভীষণ সংবেদনশীল। ভাঙন, বন্যা, অতিবৃষ্টি ও লবণাক্ততায় জলবায়ু পরিবর্তনের ছাপও এখানে বেশ স্পষ্ট। সাম্প্রতিক বছরগুলোতে এলাকায় সচ্ছল পরিবারের সংখ্যা বাড়লেও অন্তত 22% মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বাস করে। এদের মধ্যে যেমন রয়েছেন কৃষি ও নির্মাণ খাতের শ্রমিক, তেমনি রিক্সা ও ইজি রাইডার চালকের পাশাপাশি রয়েছেন ক্ষুদ্র মৎস্যজীবী। জেঁকে বসা শীত ও নানান রোগে জর্জরিত জনগণকে স্বস্তি দিতে রাবেয়া মতিন কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্য স্বাস্থ্যসেবা, ওষুধ প্রদান ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। কম্বল পাইছি, ওষুধ পাইছি, আল্লাহ দিলে ভালো হয়েছে। শীতের মধ্যে বুড়া মানুষ আরাম করে থাকবো। ভাই আমরা আনন্দ দোয়া করি। সমস্যা হাঁটু ব্যথা, ওষুধ পাইছি, খুশি হলাম। এখানে ফ্রিতে ওষুধ দিছে, কম্বল পাইছি, খুশি হয়েছি। টাকা পয়সা নাই তো আমরা একটু ফ্রিতে ওষুধও পাইছি। ওষুধ দেওয়া হয়েছে এবং ডক্টরি ট্রিটমেন্ট করা হয়েছে। আমরা অসময় মানুষ, আমরা পাইছি, আমরা খুশি হয়েছি। যে দিছে হেরালা বাসের আমরা বাইরের সবাইকে দোয়া করি। সেবামূলক এমন কর্মকাণ্ডে কৃতজ্ঞতা সুধীজনদের। এই এলাকার জনগণের জন্য খুবই উপকার হয়েছে। আমরা আমাদের অত্র এলাকার পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। বাবুভাই চ্যানেল আইয়ের প্রকৃত ও জীবন অনুষ্ঠানের প্রধান, ওনাকেও ধন্যবাদ জানাই। রাবেয়া ফাউন্ডেশন মজুমদার ভাইকে
অনেক ধন্যবাদ এবং আমরা সবাই স্বাস্থ্যসেবা পাইয়া শীতবস্ত্র পাইয়া খুশি। সহায়তার জন্য ওনাকে আল্লাহ তাআলা যেন রহমত দান করে। সবার পক্ষ থেকে ধন্যবাদ। তো প্রত্যন্ত অঞ্চল যে এই এলাকাবাসীর জন্য যদি আমাদের পাশাপাশি আরও কোনো বিত্তবানরা এগিয়ে আসে বা সহযোগিতা করে তাহলে এই এলাকাবাসীর জন্য অনেক অনেক উপকার হবে। সাপ্তি ও বালিয়া এলাকার টেকসই উন্নয়নে নদী ভাঙন রোধ এবং পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ রক্ষা করে আধুনিক ও বিষমুক্ত কৃষির প্রসার ঘটাতে হবে। পাশাপাশি প্রবাসীদের রেমিটেন্সকে সৌরবিদ্যুৎ ও কারিগরি শিক্ষার মতো টেকসই খাতে বিনিয়োগ করে স্থানীয়দের দীর্ঘমেয়াদী কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা নিশ্চিতের তাগিদ সমাজবিজ্ঞানী ও বিশেষজ্ঞদের। মোশাহিদ রনি, চ্যানেল আই, চাঁদপুর। আধুনিক প্রযুক্তি আর সচেতন পরিকল্পনা থাকলে ছাদের ওপরেও যে গড়ে তোলা যায় সবুজের সফল কৃষিক্ষেত্র তা প্রমাণ করে দেখাচ্ছেন ঢাকার উত্তর আব্দুর রশিদ। অল্প জায়গায় নান্দনিক বিন্যাসে তিনি ফলাচ্ছেন নানা জাতের সবজি ও ফসল। নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি তার ছাদটি পরিণত হয়েছে অবসর কাটানোর ঠিকানা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মাত্র ১৫০০ বর্গফুট জায়গা, কিন্তু এই ছোট্ট পরিসরেই বিজ্ঞান, প্রযুক্তি আর সঠিক পরিকল্পনার সমন্বয়ে গড়ে উঠেছে বিচিত্র ফসলের ৩ স্তরের ছাদ কৃষি। ঢাকার উত্তরার আব্দুর রশিদের এই ছাদে পা রাখলে মনে হয় যেন ছোট্ট এক কৃষি খামারে এসে পড়েছি। এই উদ্যোক্তার জীবনের দীর্ঘ সময় বিদেশে কাটালেও শৈশবে কৃষি প্রেম কখনো হারাননি, যা পুঁজি করে এখন অবসর যাপন আর নিরাপদ খাদ্য উৎপাদনে যুক্ত হয়েছেন। আমি মূলত কৃষকের সন্তান। আমি বেশ কিছুদিন ক্রোয়েশিয়া এবং কোসোভোতে ছিলাম। যে বাড়িতে থাকতাম সামনেও বাগান, পিছনেও বাগান। এটা মার্শাল টিটুরি কোনো ছিল কিনা জানি না। তো ওখান থেকে ফ্রেশ আপনার শাকসবজি আমি সংগ্রহ করতাম। তখন থেকে আমার মাথার মধ্যে আমি যদি কোনোদিন করতে পারতাম। আপনার অনুষ্ঠান আমি ইন্সপিরেশন পাইছি, ইট ইজ পসিবল। মাচা জুড়ে ঝুলছে টাটকা লাউ, ধুন্দুল সহ নানা জাতের শাকসবজি। এই ফসলি আয়োজনটির বাস্তবায়নের অন্যতম সহযোগী সেলিম হোসেন। লাউ যা হয় এগুলি কি ন্যাচারালি পরাগায়ন হয় নাকি হাত দিয়ে পরাগায়ন করেন? না, ওই হাতের মাধ্যমে পরাগায়ন করি আর কি। করছেন কোনো সময়? জি। কিভাবে হয় এটা বলেন তো? এইটা আপনার যখন আমার একটা লাউ আসে তখন আমি একটা ফুল নেই। পুরুষ ফুল? জি, পুরুষ ফুল দেন তো? হ্যাঁ, পুরুষ ফুলটা নিয়ে ওই ফুলের সাথে আমি 3 বার করে করি আর কি। সবুজের প্রভাব পড়েছে পুরো এলাকায়। অনেকেই আগ্রহী হচ্ছেন নিজেদের ছাদকে সবুজ ছাদ কৃষিতে রূপ দিতে। নানা প্রযুক্তি ব্যবহার করে চমৎকার এই শাকসবজির ফলন ফলিয়েছেন আব্দুর রশিদ। তার এই 3 স্তরের ছাদ কৃষির মূল অনুঘটক হচ্ছে গণমাধ্যম। তার মাধ্যমে এবং তার আশেপাশে উত্তরায় যত সবুজায়ন দেখছি সেগুলো দিনের পর দিন সম্প্রসারিত হচ্ছে, এটি তার বক্তব্য। দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। ঢাকার উত্তরার 13 নম্বর সেক্টর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার এই নীতিতে বিশ্বাস করে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ও নিরাপদে ধর্ম পালন করতে পারবে। রাতে নাটোর শহরের উত্তর চৌকির পাড় শ্রী শ্রী রামচন্দ্র মন্দিরে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা আয়োজিত প্রার্থনা সভায় এসব কথা বলেন তিনি। প্রার্থনা সভায় আরও ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম উদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, শ্রী শ্রী রামচন্দ্র মন্দিরের সভাপতি রেবা দাস, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পুরোহিত অমিয় মুখার্জি সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। নেতা তারেক রহমান সাহেব উনি বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। উনি বলেছেন বিএনপি যদি ক্ষমতা যায় আগামী দিনে 31 দফার মধ্যে উনি উল্লেখ করেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সুবহান। রাজধানী বার্নের ফেডারেল প্যালেসে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন তিনি।
এরপর সুইস প্রেসিডেন্ট ও রাষ্ট্রদূতের মধ্যে বৈঠক হয়। বৈঠকে সুইস পররাষ্ট্র বিষয়ক ফেডারেল বিভাগের হেড অব প্রটোকল টরেন্স বিলেটার উপস্থিত ছিলেন। এ সময় প্রেসিডেন্ট বাংলাদেশের সাথে সুইজারল্যান্ডে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। প্রিয় দর্শক, এবার এই নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক অঙ্গনে এবারে দৃষ্টি দেব ইরানের দিকে। ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানি 12,000 ছাড়িয়েছে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও প্রেসিডেন্টের অফিস সহ বিভিন্ন সূত্রে বরাত দিয়ে তথ্য জানিয়েছে ইরানের গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরানে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর আশঙ্কা বাড়ছে। সব ধরনের বৈঠকের সম্ভাবনা বাতিল করে দেওয়ার পরিপ্রেক্ষিতে ইরানও জানিয়েছে যুক্তরাষ্ট্র চাইলে সামরিক শক্তির পরীক্ষা করতে পারে। তবে ইরানে মার্কিন হামলা হলে মধ্যপ্রাচ্যে বিপর্যয় সৃষ্টি হবে বলে সতর্ক করেছে বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার। প্রিয় দর্শক, এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিনে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি আগন্তুক। ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন সুমন ধর। রিপোর্টে আরও জানাচ্ছেন যাযাবর মিন্টু। ইমপ্রেস টেলিফিল্মের ছবি আগন্তুক দেখতে নির্ধারিত সময় সন্ধ্যা 7টার আগেই জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বাড়তে থাকে দর্শক উপস্থিতি। এছাড়া এমন কেউ কি ছিল? পিন পতন নীরবতায় দর্শক উপভোগ করেন সুমন ধর পরিচালিত আগন্তুক ছবিটি। ছবি দেখে মুগ্ধ, বিমোহিত তারা। ট্র্যাজেডি আছে, প্রথম দিকে তো অনেক রহস্য ছিল, পরে আস্তে আস্তে রোমান্টিক মুভিও আছে, লাস্টের দিকে একটু ট্রেলারও আছে। ভৌতিক মুভি হিসাবে খুবই এনজয় করছি। হ্যাঁ, সত্যি বলতে অনেক ভালো লাগছে। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে মানে মুভির যে মূল রহস্যটা বুঝতে পারিনি, লাস্টে এসে বুঝতে পারছি এটা মাথার কি আর। সিনেমাটোগ্রাফিটাই খুব ভালো লেগেছে, আর মিউজিকটাও ভালো, সুন্দর লেগেছে। আমার সব কিছু মিলে ভালো লাগছে। তো বাস্তব ঘটনা তুলে ধরার জন্য পরিচালককে আমি অসংখ্য ধন্যবাদ। মোটামুটি বেশ ভালোই লেগেছে, বিকজ হচ্ছে কি আমার থ্রিলার বেসড মুভি এইভাবেই খুব বেশি পছন্দ। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবির প্রদর্শন এবং আশানুরূপ দর্শক উপস্থিতিতে আনন্দিত আগন্তুক পরিচালক। আগন্তুক হচ্ছে তৃতীয় ছবি, এবং তৃতীয় ছবি হিসেবে এরকম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, আমাদের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই 24তম আসরে যে স্থান পেয়েছে, এইটা আসলে আমি ব্যক্তিগতভাবে কি বলবো, এটা অনেক খুশি। আগন্তুক ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি ও শ্যামল মাওলা। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও কণ্ঠশিল্পী অভিনেত্রী জেফার রহমান। সাভারের একটি রিসর্টে ঘরোয়া আয়োজনে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের অনুষ্ঠান হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কিছু ছবি প্রকাশ করে দোয়া চেয়েছেন তারা। উপস্থাপক হিসেবে রাফসান সাবাব নিয়মিত স্টেজ শো ও বিভিন্ন আয়োজনের সঙ্গে যুক্ত। তিনি চ্যানেল আইয়ের হোয়াট এ শো এর জনপ্রিয় উপস্থাপক। অন্যদিকে জেফার রহমান জনপ্রিয় কণ্ঠশিল্পী। বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত এবং সহকর্মীরা নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন। আগামী 22শে মে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে শুরু হচ্ছে 4 দিনব্যাপী 35তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা। মিলন মেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন সব ভাষার, সাহিত্য ও সংস্কৃতি প্রেমী পাঠক, প্রকাশক ও লেখকরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বইমেলার আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা 2026-এর আহ্বায়ক ডক্টর নজরুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য ও 2026 বইমেলার অর্থ কমিটির প্রধান ডক্টর ফাতেমা আহমেদ, কবি ডক্টর মঈনুদ্দিন মুন্সি, লেখক সাদাত হুসাইন, অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক সহ সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। প্রকাশকদের আমরা যেটা বলতে চাই যে আমরা
সবার জন্য ফ্রি স্টল দেই। আগে আমাদের অনেক ইচ্ছা আছে যে তাদের থাকার খাওয়ার ব্যবস্থা করা, সেটা সম্ভব হয় নাই, ভবিষ্যতে হয়তো হবে, কারণ ভবিষ্যতে এই ফিন্যান্সের জন্য আমরা আমেরিকাতেও আরও বড় করে আশা করব হবে, কারণ মানুষ দেখছে যে এটা তাদের একটা গর্ব। আগে মানুষ বুঝতো না, এখন আমেরিকানরা, প্রবাসী বাংলাদেশরা জানে এখানে তাদের পার্টিসিপেট করার দরকার। এই যে আপনারা যাওয়ার জন্য আমাদের এই সাহসটা হচ্ছে। নাট্যাচার্য সেলিম আলদিনের 18তম প্রয়াণ দিবস উপলক্ষে সেমিনার করেছে শিল্পকলা একাডেমির নাট্যকলা এবং চলচ্চিত্র বিভাগ। সেমিনারে বাঙালির নন্দনসূত্র এবং দ্বৈতবাদী শিল্পতত্ত্ব শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক রেজা আরিফ। সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমান। প্রিয় দর্শক, এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। আগামী 16 ও 17 জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস সাফার আন্তর্জাতিক সম্মেলন। 1984 সালে প্রতিষ্ঠিত দক্ষিণ এশিয়ার সার্ক সদস্য দেশগুলোকে নিয়ে আঞ্চলিক ফোরামের এই সম্মেলন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস IFACর প্রেসিডেন্ট প্রথমবারের মতো অংশ নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশে 5 শতাধিক চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ছাড়াও সার্ক দেশগুলোর প্রতিনিধিরা এতে অংশ নেবেন। দুপুরে রাজধানী কাউরান বাজারের সিএ ভবনে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ICAB-তে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুদিনের সাফা আন্তর্জাতিক সম্মেলনের বিশদ তুলে ধরা হয়। এ সময় ICAB-র প্রেসিডেন্ট NK মবিন, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ ফরহাদ হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরবর্তী প্রজন্মের পেশা, নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রতিবেদন একীভূতকরণ স্লোগানে সাফা কনফারেন্সে 3টি টেকনিক্যাল সেশন থাকবে। এতে সার্ক অঞ্চলের প্রতিনিধিরা ছাড়াও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সহ বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা অংশ নেবেন। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী সমস্যা সমাধানে মিয়ানমার সরকারের সাথে আলোচনা করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 104তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে বিজিবির ইতিহাসে সর্বোচ্চ 3023 জন নবীন সদস্য দেশ ও মাতৃকার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার শপথ গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ 2950 জন এবং নারী 73 জন। অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে দোয়া এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রাজধানী বংশালে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা 7 আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ। সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুজার গিফারি জুয়েল। পরে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। বৈশ্বিক মানদণ্ড মেনে সামাজিক এবং পরিবেশগত দিক বজায় রেখে নির্মাণের উপর জোর দিতে কনস্ট্রাকশন প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা। বুধবার রাজধানী ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এশিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন প্যাসিফিক কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন ইফাফকার 44তম মিড টার্ম এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে তারা এই কথা বলেন। আরও জানাচ্ছেন লাইলা নওশিন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বাসির আয়োজনে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এশিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন প্যাসিফিক কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন ইফাবকার ৪৪তম মিড টার্ম এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের নির্মাণ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। ছিলেন বাংলাদেশের খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও। উদ্বোধনী আয়োজনে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের নির্মাণ কাজে পরিবেশগত ও সামাজিক ভারসাম্য রক্ষার তাগিদ দেন আলোচকরা। সারা দুনিয়াতে সব সেক্টরেই এখন জোর দেওয়া হচ্ছে পরিবেশগত দিকে তারা যেন সচেষ্ট হয়। ওভারঅল কনস্ট্রাকশন কোম্পানি অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রচুর পরিমাণ কার্বন নিঃসরণ করে, তো সেইটাকে কমানোর চেষ্টা করা হচ্ছে। In Bangladesh, the team identified the environmental responsibility, social responsibility and governance issues. মিড টার্ম এক্সিকিউটিভ বোর্ড মিটিং থেকে ইফাবকার পরবর্তী কর্মসূচি নির্ধারিত হবে বলে জানান আয়োজকরা। The challenges of climate change, urbanization and resource management demand that we innovate, collaborate and lead the vision. ফিনান্সিয়াল ম্যাটার আমরা ডিসাইড করব, পলিটিক্যাল ম্যাটার ডিসাইড করব এবং পলিসি মেকিং সেখানে হবে। পরবর্তী কনভেনশনের কী পলিসি হবে সেগুলি এই মিটিংয়ে ডিসাইড হবে। উদ্বোধনীতে যোগ দিয়ে কনস্ট্রাকশন কাজে স্বচ্ছতার উপর গুরুত্ব দেন আলোচকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। একটি দল দরিদ্র ভোটারদের এনআইডি বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে বিএনপির দাবি। ইসির বিরুদ্ধে পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগ। আসন সমঝোতার জটিলতায় টানাপোড়েনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের আলাদা জোট গঠনের ইঙ্গিত। 12 ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে মার্কিন কূটনৈতিকদের জানালেন প্রধান উপদেষ্টা। ভোট ঘিরে ভুয়া খবর ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মন্তব্য। থাইল্যান্ডে চলন্ত ট্রেনের উপর ক্রেন পড়ে কমপক্ষে 32 জন নিহত ও আহত অনেকে। ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আগুন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীতে 7 কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তি। এবং চাঁদপুরে রাবিয়া মতিন কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ওষুধ কম্বল বিতরণ। টেকসই উন্নয়ন নিশ্চিতের তাগিদ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।